এই সবগুলা মন্ত্রণালয় সেক্রেটারিদের কাছে দিয়ে দিয়েছে রাইট। এবং সেক্রেটারিরা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী ছাড়া সেক্রেটারি হতে পারে নাই। ট্রু। এবং তারা এখনো নিজের জায়গাতে বসে আছে, তারা যে কোনো সময় এটারে মিসলিড করতে পারে। স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার তারা মারামারি কাটাকাটির জন্য ইন্ধন যোগাচ্ছে। এটা এই বর্তমান সরকারের জন্য কি একটা বড় চ্যালেঞ্জ মনে করছেন স্যার? হ্যাঁ, এটা তো বর্তমান চ্যালেঞ্জ কি, এই চ্যালেঞ্জটা আগের থেকেই চিন্তা করা উচিত। এবং এই যে পরিস্থিতি, এটা হবেই দেশের 20 থেকে 25% লোকজনকে আপনি টোটালি ইলিমিনেট করতে চাচ্ছেন, দেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। তাদের নিজের অস্তিত্বের কোয়েশ্চন হয়ে গেছে এখন। ছাত্রলীগকে আপনারা ব্যান করেছেন, কিন্তু ছাত্রলীগের এই 15 বছরের যে যত সন্ত্রাসী, তাদের কি আপনি খুঁজে বের করেছেন? তাদের কি অ্যারেস্ট করেছেন? তাদের কি উৎখাত করেছেন? তা তো করেন নাই। আপনারা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না। একটা হলো কি, আমাদের সরকারের উপদেষ্টারা খুবই ভালো মানুষ, তারা সমাজে প্রতিষ্ঠিত ভদ্রলোক। তো এখন আপনি যদি মনে করেন যে এই এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে একটা ওই ব্রিটিশ ভদ্রলোক এসে এখানের মধ্যে দেশ পরিচালনা করবেন, এটা একটা অ্যাবসার্ড ধারণা। এখানে আমাদের এখানে হলো কি শক্তের ভক্ত নরমের জম। তো এই নরমের জম হয়েছে এখন যারা এই যাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদের সম্পূর্ণ লোকজন প্রশাসনে, পুলিশে, সেনাবাহিনীতে এবং সব স্তরে তাদের লিঙ্ক রয়েছে। এবং তারা যারা অ্যাক্টিভ ছিল এই স্বৈরাচারী সরকারের সাথে, তারা বর্তমানে প্রত্যেক এলাকাতেই তারা সক্রিয় রয়েছে। তাদের কাছে জানেন, আমরা সবাই জানি যে তারা টাকা লুট করে বিশাল একটা অঙ্ক নিয়ে গেছে বাইরের মধ্যে, শূন্য করে ফেলছে। এবং এখন তাদের খাটের নিচে ফল সিলিং এর মধ্যে অনেক টাকা আছে বস্তাবন্দি। এটা রেড করে বের করা এবং এই টাকার উৎস বন্ধ করা, এই সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শক্ত হাতে নির্মূল করা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। এবং ওই ধরনের লোক লাগবে। আসলে এলো গিয়ে আমাদের যে সরকারগুলা, সবচেয়ে বড় মিস্টেক আমি দেখি, আমি সবগুলা সরকারকে চিনি এবং পার্সোনালি তাদের সাথে পরিচয় আমার, আমি জানি দে অলওয়েজ ফেইল ট্যালেন্ট স্পটিং করতে, যে রাইট মানুষকে রাইট জায়গাতে বসানোর জন্য তারা সবসময় ফেল করে। তারা সবসময় লিঙ্ক করে আমি কার সাথে পরিচিত ছিলাম, কার সাথে আমি রেলওয়ে স্টেশনে হ্যান্ডশেক করেছি, ওই ধরনের খুঁজতে থাকে, কে আমাকে একটা চিঠি লিখেছিল, এই ধরনের মানুষ খুঁজে তারা নেপোটিজম করে নিয়ে আসে। এই সরকারের মধ্যে, বর্তমান সরকারের মধ্যে এইটা একবারে প্রকট আকার ধারণ করছে। দেখা গেল যে কোনো একটা ছিল যে আমাদের এখানে এই প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে ছিল, তাদের এলাকার লোকজনকে নিয়ে আসতো, এবং এখন দেখা গেল যে ওই যত কিছুই হচ্ছে চিটাগাংয়ের আশেপাশে ঘোরাফেরা করতেছে। আমি এটা সমর্থন করি না, কারণ যথেষ্ট লোক আমাদের মধ্যে আছে, শক্তিশালী সক্রিয় ভূমিকা রাখতে পারে, তাদেরকে নিতে হবে। এবং একজন মানুষের আন্ডারে, যেমন আমাদের উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার চিফ অ্যাডভাইজার, উনার আন্ডারে 20টা মন্ত্রণালয়। এখন উনি এই সবগুলা মন্ত্রণালয় সেক্রেটারিদের কাছে দিয়ে দিয়েছেন, এবং সেক্রেটারিরা সবাই ছাত্রলীগের সক্রিয় কর্মী ছাড়া সেক্রেটারি হতে পারে নাই। এবং তারা এখনো নিজের জায়গাতে বসে আছে, তারা যে কোনো সময় এটারে মিসলিড করতে হবে। আমি যেটা জানি, বাইরে থেকে আমি খবর নেই, আমি তো জানেন যে এক সময় ডিজিএফআইতে ছিলাম, সবাই চিনে আমাকে, এবং ওই সময় ডিজিএফআইতে কোনো আয়নাগরও ছিল না, কোনো লোককে অ্যারেস্টও করা হয় নাই, কোনো ইন্টারগেশনের ব্যবস্থাও ছিল না, সব এসবিতে হতো। এবং এইগুলা ওইখানে হতো, আমরা ওইখানে আমাদের একটা রুলস অফ বিজনেস ছিল, আমরা ওই রুলস অফ বিজনেসের মধ্যে থাকতাম। আর একটা জিনিস আমি এই উপলক্ষে বলি, যে আমি যে প্রথম যে ডিজিএফআইতে ছিলাম, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। আমি আমার টেনিয়ারে বলতে পারি, আমার তো কোনো কিছু আমি রাজনীতি করি না, উনি কোনো দিন ডিজিএফআই এনএসআইকে কোনো কাজে ব্যবহার করার জন্য কোনো ইনস্ট্রাকশন, রাজনৈতিক কাজে কোনো ব্যবহার করার জন্য, এবং উনি সবসময় মানবিক দিকটা সবসময় প্রকট ছিল, এবং সবসময় উনি চাইতেন যে সঠিক জিনিসটা সঠিকভাবে করা হোক। যার ফলশ্রুতিতে দেখলেন যে উনি যখন দেখলেন যে জনতা
ব্যবস্থার সম্মুখীন হবে ল এনফোর্সিং এজেন্সিস, তখন উনি নিজেই রিজাইন করে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দিলেন। Right. এটা তো একটা প্রমাণ, সেও এটা একটা একটা বিশাল প্রমাণ। বিশাল বিএনপি তো ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশ ছাড়ে নাই, রাইট। দেশ ছাড়ে নাই। আজকে আমি একটা ইনফরমেশন দিতে পারি আপনাকে যে এখন মধ্যবিত্ত এবং বিভিন্ন বাড্ডার বিভিন্ন এলাকাতে ওই গ্রামে গঞ্জে বাথরুমের ফল সিলিংটা বাড়া হচ্ছে রাত্রে 5,000, কারণ দেখা গেল যে কোনো একজন আওয়ামী লীগের কর্মী 9টার সময় এসে উনি বলছেন একটু রাতটা কাটাবো এখানে, কারণ তারা কোথায় থাকেন এটা বলেন না। এই যে এই বাথরুম, গ্যারেজ, চকির নিচে এইগুলো ভাড়া হচ্ছে, বুঝছেন, এই ভাড়া হচ্ছে। এই অবস্থা কোনোদিন আমরা রাজনীতিবিদের দেখি নাই, কোনো সময় দেখি নাই। এখন তাদের কর্মফলের জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা এইভাবে সাফার করতেছে। আমি যেটা বলতে চাই যে আমাদের মধ্যে এখনো সাহসী লোকের দরকার, দুঃসাহসী যারা ডিসিশন নিতে দরকার, যারা এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং যারা সঠিক ব্যবস্থা নিতে পারবে। পুলিশের মধ্যে মরাল ঠিক করার জন্য একটা উদাহরণ দিতে পারি। আমি যখন সেক্টর 3-তে ছিলাম, তখন আমাকে বলা হলো, যখন এসফোর্স হয়ে গেল, যখন সেক্টর 3 চলে যাচ্ছে অপারেশনে, আমাকে বলা হলো এই একটা কোম্পানি তোমার সাথে থাকলো, বিডিআর, পুলিশ এবং আর্মির একটা প্লাটুন নিয়ে একটা কোম্পানি, এইটা নিয়ে হবিগঞ্জ তুমি দখল করবো। অবজেক্টিভ দেওয়া হলো হবিগঞ্জ। আমি রেমাচ স্ট্রিট হয়ে চুনারুঘাট হয়ে হবিগঞ্জ 2-3 তারিখের মধ্যে ডিসেম্বরের দখল করে ফেললাম। হ্যাঁ, আপনি হবিগঞ্জ দখল করেছিলেন আপনার নেতৃত্বে, এবং দখল করে আমি এসডিওর অফিসে, এসডিও ব্রিগেডিয়ার জামানের বড় ভাই ছিলেন এসডিও, ওনার অফিসে বসে আমি লোকজনকে বলেছিলাম যে আপনারা, আমি জানি এখন সবাই গিলটি কনসাস যে আপনারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু আমাদের স্বাধীনতা হয় নাই, তখন ভিক্টরি হয় নাই, আরও কিছুদিন বাকি আছে। এই 5 দিনও যদি অংশগ্রহণ করেন, আমরা সবাই আপনাদেরকে একজন আমাদের যে সম্মুখ মুক্তিযোদ্ধা হিসাবে গ্রহণ করব। আজকের থেকে কাজে লেগে যান এবং সব প্রোটেক্ট করেন, গভর্নমেন্ট সব কিছুই প্রোটেক্ট করেন। এইখানে যারা পাকিস্তানিরা লুকিয়ে আসে তাদেরকে আমাদের সাহায্য করেন, তাদেরকে ধরে নিতে। তখনকার সময় ছিল যে একটা মুজিব বাহিনী বলতে, একটা মুজিব বাহিনী 16 ডিসেম্বর হাতিয়ার নিয়ে এসে ভিতরে, তখন এভরি নাইট বিভিন্ন জায়গাতে তারা গোলাগুলি করে, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের পারিবারিক কলহ, এইগুলা নিয়ে গোলাগুলি করে। এদেরকে কে অর্ডার দিবে? আমার সাথে তো কোনো যোগাযোগ নাই। সেক্টর 3 যুদ্ধের মধ্যে আখাউড়াতে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গাতে। ঠিক এই সময়টা, এই সময়টা কেউ, আমার সাথে কোনো সরকার নাই, আমার সাথে সরকার ছিল না। আমি অর্ডার দিয়ে এদেরকে সব মুজিব বাহিনীদেরকে অ্যারেস্ট করে চুনারুঘাট হসপিটালে কেস করে, তাদের হাতিয়ার নিয়ে সবগুলোর অ্যারেস্ট করে, রেড করে, ধরে এনে রেখে দিলাম। তো এটা ছিল যে আমার কাছে কোনো অর্ডার ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু আমি এটা করতে বাধ্য হয়েছি। জি স্যার। এখন যে পরিস্থিতি, পরিস্থিতিতে এখন যদি ওই সব চিফ অ্যাডভাইজারের অর্ডার দিতে হয় কাজ করার জন্য, এবং সবাই অপেক্ষা করে যে অর্ডার দেন তারপরে করব, এইভাবে করে তো কোনো কাজ হচ্ছে না। আপনার কথায় একটা জিনিস যে আপনি একটু আগে বললেন স্যার, এই গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকারের ডক্টর বিপ্লবী সরকার, ডক্টর ইউনূস, ইট ইজ আ ব্লেসিং অফ আল্লাহ। উনি যদি ওই সময়ে এই দেশে না থাকতেন, হ্যাঁ, উনি কিন্তু একটা বিশাল একটা ব্যক্তিত্ব। কিন্তু স্যার, বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, আমাদের সামরিক বাহিনী তো কিন্তু আমরা অংশগ্রহণ করেছি স্যার, আমরা মিছিল বের করেছি, আমরা বক্তৃতা দিয়েছি, আমরা বিদ্রোহ করেছি, দেয়ার আর মেনি অফিসার্স উই ডিড। এবং বাইরেও যারা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, নিজেদের জীবন বিপন্ন করে, তাদেরকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, এবং তাদেরকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেয় না। এটা বের হলো আপনার কথায়। এখন স্যার, এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু যা হওয়ার হয়ে গেছে, আমার দেশটা ফেসিবাদ মুক্ত হয়েছে, এটা একটা বিশাল জিনিস স্যার। এই ফেসিবাদ মুক্ত দেশে আমাদের দেশটাকে একটা শান্তির দেশ, মানুষের দেশ, এবং একটা টোটালি অরাজকতা শূন্য একটা দেশ করতে হলে আপনার সাজেশন কি স্যার? আমার সাজেশন হলো যে, আমি সাজেশন কি দিব, আমি তো একজন বিরাট পলিটিশিয়ানও না, কোনো, আমার যে অভিজ্ঞতা মুক্তিযোদ্ধা হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে সিচুয়েশন গেটিং ভেরি ব্যাড। এবং মন্ত্রণালয়ের খবর জানি, পুলিশের ভিতরের খবর জানি, সব জায়গাতে স্থবিরতা দেখা দিচ্ছে। এবং আমাদের যে অ্যাডভাইজারদের মধ্যে 50% অ্যাডভাইজার খুবই অ্যাক্টিভ,
খুবই ভালো কাজ করছেন এবং 50% নিজেদের পুরানো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের কাজে ব্যস্ত আছেন এবং ওইখানে সেক্রেটারিতে কোনো ডিসিশন দিতে পারতেছেন না, ওনারা ঠিক জানেনও না। অ্যান্ড ফিয়ার অফ আননোন একটা এই নতুন অ্যাডভাইজারদের মধ্যে, যে কি অর্ডার দিব, কোথায় কি হয়ে যাবে, কোথায় কি, ভয়ে তারা কিছুই করতেছেন না এবং তারা জানেনও না কয়দিন থাকবেন। এইটার জন্য যে তাদের মধ্যে যে একটা ডায়লেমা, এটা নিজেদের মধ্যে একটা চিন্তাধারা, এটা প্রতিফলিত হচ্ছে তাদের কাজের মধ্যে। মন্ত্রণালয়ে গেলে বুঝবেন, মন্ত্রণালয়ে গেলে সবাই জানে, আজকাল পত্রপত্রিকাতে বের হচ্ছে তাদের কর্মকাণ্ড, কারণ তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। এবং এই যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমার মনে হয় যদি কিছুদিন দীর্ঘায়িত করতে হয় সংস্কারের জন্য, তাহলে এই যে 20-30 জন আরও মন্ত্রীর পদ আছে, এইটাতে শক্তিশালী লোকজন নিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট করে এবং এইটারে কমপ্লিট একটা ন্যাশনাল গভর্নমেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করা হোক। পলিটিক্যাল পার্টি তারা নমিনেট করতে পারে, একজন মিলিটারি অফিসার, ব্যুরোক্রেট, তাদের পক্ষ থেকে 5 জন, এদের পক্ষ থেকে 2 জন নিয়ে এইভাবে জাতীয় সরকার হয়ে গেল, মানে মোটামুটি একটা জাতীয় সরকার হয়ে গেল। এবং এই সংস্কারগুলোর জন্য ডায়লগ করে এবং তারা যখন আলাপ করেন পলিটিক্যাল পার্টির সাথে, তারা ক্যামেরার মধ্যে করেন, একটু দেখান তারপরে দেখানো যায় না। আমার মতে এখন গভর্নমেন্টের যত আলোচনা সব লাইভ হওয়া দরকার, সমস্ত মানুষ দেখা দরকার, মানুষের আশ্বস্ত হওয়া দরকার যে কিছু একটা হতে যাচ্ছে এবং এটা আমরা এই মুক্তি পাবো। বাজার হাটে যেভাবে জিনিসপত্রের দাম, বিশৃঙ্খলা, ট্রাফিক জ্যাম, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন টোটালি ডিস্টর্টেড এবং সমস্ত জিনিসটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন তারা সজাগ হতে হবে। ইফ দে কান্ট ম্যানেজ ইট, তাহলে একটা এগ্রিমেন্ট করে সব পার্টির সাথে যে ভাই এইসব সংস্কার আমরা করতে চাই ভবিষ্যতে, আমরা ন্যাশনাল গভর্নমেন্ট, তো তারেক জিয়া তো বলছেনই বারবার যে ন্যাশনাল গভর্নমেন্ট করব, সবাইকে নিয়ে করব, আমরা পাওয়ার ভাগাভাগি করব।